আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। বরাবর নাই বাংলা প্রথম পত্রের 5 নং লেকচারের ক্লাস আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে মাটির ভেপু ও নিম গাছ। এই দুটো গল্প পড়ব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। মূল বইকে প্রাধান্য দিব, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলো স্লাইডে আলোচনা করব এবং সর্বশেষ এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা থাকছে। তাহলে দেখো, শুরুতেই মাটির ভেপু এই গল্পটি আমরা পড়ব। তার আগে যে পাঠ পরিচিত অংশটুকু রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, পাঠ পরিচিত অংশে রয়েছে, এই অংশটুকু পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন সম্পর্কে এটা বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে, দেখো, মাটির ভেপু এই শীর্ষক। মাটির ভেপু এটা মানে কি? আম তো সকলে আমরা চিনি, আর আমের ভিতরে যেটা থাকে ওইটা তো আটি। ওই আটির মাঝখান থেকে দেখো ছিদ্র করে কিন্তু অনেকেই মানে বাঁশি আর কি বানাই, ছোটবেলায় অনেক দেখেছি, বানিয়েছি আর কি। মাটির ভেপু অর্থাৎ হচ্ছে আমের আটির যে বাঁশি সেটা। শীর্ষক রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অংশবিশেষ। এবং এখানে ফুটে উঠেছে গ্রামীণ জীবনে যে প্রকৃতি ঘনিষ্ঠ, মানে প্রকৃতির সাথে মিশে থাকা দুই ভাই বোন অর্থাৎ অপু ও দুর্গা, দুইজনের মধ্যে যে আনন্দিত জীবনের আখ্যান নিয়ে এই কাহিনীটি রচিত হয়েছে। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই নামের বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, ক নম্বরে আসতে পারে। তারপরে দেখো, অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। এখানে অপু হচ্ছে বোন ছিল, ভাই ছিল, আর দুর্গা হচ্ছে বোন। এখানে তার বয়স যদি বলা হয় কত, বইয়ে দাগিয়ে দিয়েছি, সবগুলো তো দিয়ে দিব, তোমাদেরকে পিক দিয়ে দিব। এখানে দেখো, আমরা গল্প যখন পড়বো তখন তো জানতে পারবোই, 10-11 বছর আর কি। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যে সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। গ্রামীণ ফলাদি, গ্রামে তো ফলের অভাব থাকে না। বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময়, উচ্চারণটা হবে বিস্ময় না, বিস্ময় হবে। কৌতূহল মানুষের চিরায়ত শৈশবকে, এটা এমসিকিউ এর সঠিক উত্তর হিসেবে থাকে। এখানে কি ফুটে উঠেছে? চিরায়ত শৈশব যেন স্মরণ করিয়ে দেয়। সর্বজয়া, তাদের মা ছিল, সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। এখানে শিশুর আনন্দপূর্ণ শৈশব ও প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রচনাটি শিশু কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়। এই গল্পটি পড়ার মাধ্যমে আর কি, যে প্রকৃতি ঘনিষ্ঠতা, প্রকৃতির সাথে মিশে যাওয়া এবং ছোটবেলার যে স্মৃতি সে সম্পর্কে আমরা জানতে পারবো। এবার কবি পরিচিতি আসা যাক। খেয়াল করো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে? 1894 খ্রিস্টাব্দের 24 পরগনার মুরারিপুর কোন গ্রামে জন্মগ্রহণ করে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে মুরারিপুর গ্রামে। এবং স্থানীয় যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি। দেখো, এখানে শিক্ষকতা করেন, এটা একটু পড়বা। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস, এখান থেকে প্রশ্ন আসবে। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম দুইটা, একটা হচ্ছে পথের পাঁচালী আর একটা হচ্ছে অপরাজিত। আর তারপর হচ্ছে গল্প গ্রন্থের মধ্যে হচ্ছে মেঘমল্লার, এটা পড়বা। আর তিনি মৃত্যুবরণ করেন 1950 সালের 1 সেপ্টেম্বর। একলা না, উচ্চারণটা হবে পহেলা। এবার দেখো, মাটি ভেপু, এখানে আমের আটি বা বীজ দিয়ে তৈরি বাঁশি। এখানে হচ্ছে আমরা যদি চরিত্র দেখি, অপু আছে, তার বোন আছে দুর্গা। এই দুর্গার বয়স হচ্ছে 10-11 বছর। তার হচ্ছে মা হচ্ছে সর্বজয়া, আর বাবা হচ্ছে হরিহর। দেখো, এই গল্প পড়ার পর আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো আর কি। অর্থাৎ গ্রাম বাংলার, এটা নোট করতে পারো, কারণ এটা তোমাদের হচ্ছে যখন সৃজনশীল লিখবে তখন লাগবে। এই গল্পটি পড়ার মাধ্যমে আমরা গ্রাম বাংলার প্রকৃতির সঙ্গে পরিচিত হতে পারবো। প্রকৃতি ও মানুষের মধ্যে যে নিবিড় সম্পর্ক সে সম্পর্কে জানতে পারবো। বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রার স্বরূপ জানতে পারবো। ভাই বোনের গভীর সম্পর্ক আর আনন্দঘন শৈশবের স্বরূপ ও প্রকৃতি সম্পর্কে আমরা সম্যক ধারণা পাবো। তাহলে আমরা মূল গল্পটি পড়ি, চলো।
সকালবেলা, মানে এই গল্পটি শুরু হয়েছে সকালবেলা 8টা কি 9টা বাজে। হরিহর বাবা ছিলেন, হরিহর পুত্র, হরিহরের পুত্র অর্থাৎ এখানে অপুর কথা বলেছে, আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে, অর্থাৎ বারান্দায় বসে খেলা করছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে। কি আছে? ছোট টিনের বাক্স আছে। সেটা ডালা ভাঙ্গায়। ডালা ভাঙ্গা মানে কি? যেখান থেকে ওই যে তালা দেয় আর কি, ওই জায়গাটা হচ্ছে ভাঙা বাক্সের। বাক্সের সমুদায় মানে সমস্ত সম্পত্তি, সমুদায় মানে সমস্ত, সে উপুর করিয়া, মানে বাক্সের ভিতর যা ছিল সেগুলো উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে। কি কি ছিল দেখো? একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া, এটা এমসিকিউতে আসে যে টোল খাওয়া মানে যে বাঁশিটি ছিল তার দাম কত ছিল? সেটা হচ্ছে 4 পয়সা। ভেপু বাঁশি গোটা কতক কড়ি ছিল, মানে কিছু সংখ্যক কড়ি ছিল। এগুলি সে মায়ের অজ্ঞাত স্বরে, মানে মা জানতো না, লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাশে কেহ টের পাই এই ভয়ে সে সর্বদা লুকায় রাখতো, অর্থাৎ কেউ যেন টের না পায়, এজন্য সে লুকিয়ে রাখতো। একটা 2 পয়সা দামের পিস্তল, তাহলে পিস্তলের দাম কত ছিল? এগুলো ক নম্বরে আসতে পারে। একটা 2 পয়সা দামের পিস্তল ছিল। কতগুলো শুকনো নাটা ফল ছিল তার মধ্যে। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি অর্থাৎ দুর্গা কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়েছে, অর্থাৎ কিছু হচ্ছে অপুকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। খান কতক খাপড়ার কুচি। খাপড়ার কুচি মানে কি? এখানে দেখো এই যে বইয়ে সুন্দরভাবে লিখে রেখেছি, এগুলো তোমাদেরকে যদি লাগে আমার কাছে চাইবে, আমি প্রত্যেকটা গল্প A to Z মানে এইভাবে লেখা আছে তোমাদেরকে দিয়ে দিব, যাতে একবার হলো দেখতে পারো। কারণ তোমার এমসিকিউ তুমি টেস্ট পেপার বলো, গাইড বলো, ওইখান থেকে হুবহু কমন না পাইলে এই যে তুমি মূল বই থেকে কিন্তু কমন পেয়ে যাবা। এই জন্য আমি মূল বইকে বেশি প্রাধান্য দিচ্ছি। এখানে দেখো হাড়ি বা কলসির প্রভৃতির যে ভাঙা অংশ, হাড়ি হতে পারে বা কলসি, এই প্রভৃতির যে ভাঙা অংশ সেটা হচ্ছে খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে, তাহলে কি খেলিতে? দেখো গঙ্গা যমুনা এটা নদীর নাম না, কিন্তু এটা একটু খেলার নাম বুঝিয়েছে এখানে। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলোর লক্ষ্য অব্যর্থ, মানে যে ব্যর্থ নয়, ব্যর্থ হয় না বলিয়া বিশ্বাস হয়, সে এগুলি সযত্নে মানে যত্ন সহকারে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে মানে সেটির সম্পর্কে বিগত কৌতূহল, কৌতূহল মানে কি জানো? কোনো কিছু বিষয় সম্পর্কে জানার একটা আগ্রহ, কৌতূহল হইয়া মানে কৌতূহল হয়ে তাহাকে একপাশে রেখে দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিজরা পোলের আসামি। এটা অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসবে যে পিজরা পোলের আসামি দ্বারা এখানে কি বুঝিয়েছে। পিজরা পোলের আসামি অর্থাৎ খাঁচায় পড়ে থাকা যে অবহেলিত আসামি থাকে সেটাকে, একটা খাঁচায় চারিপাশ থেকে ঘেরা, তার মধ্যে যে আসামি পড়ে থাকে সেটাকে পিজরা পোলের আসামি বলা হয়েছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর মানে বারান্দার উপর দেখো উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া শুইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা, মানে তাক দ্বারা এখানে লক্ষ্য, মানে লক্ষ্যটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখতেছে আর কি। এমন সময়ে তাহার দিদি মানে অপুর দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা, দেখো এখানে মনে রাখবা কাঁঠাল তলার কথা বলা হয়েছে এই মাটির ভেপুতে, আর শোভাতে কি বলা হয়েছিল? তেঁতুল তলা সম্ভবত, হ্যাঁ। কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। কেন সতর্কতা মিশ্রিত? যাতে অন্য কেউ না জেনে যায় আর কি। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুল মানে হচ্ছে যন্ত্রের পুতুল, পুতুলের মতো লক্ষ্মীর সুপ্রির কড়িগুলো তাড়াতাড়ি লুকায়া ফেলিল। পরে বলিল, কিরে দিদি? এই যে ছোট ভাই বোন যেমন, কিরে দিদি, তোমাদের ছোট ভাই বোন মানে তোমার সমবয়সী বা 1-2 বছরের বড় ভাই বোন আছে কিনা অবশ্যই জানিও। আমার ছিল, আমি ছোট, সবার ভাই বোনের মধ্যে আমি ছোট, আমার বড় বোন ছিল। মানে আমরা আমার শৈশবটা এইভাবে ভালোভাবে কাটিয়েছি। মানে এখন ওই রকম দেখা যায় না আর কি, এই যে আপডেট হয়ে বা হচ্ছে আমিও যে খুব বয়স্ক এটাও তো না, তারপরেও মানে আমাদের শৈশবটা ভালো ছিল আর কি। কিন্তু বর্তমানে এই শহরে তো ওইভাবে চোখে পড়ে না আর কি এগুলো। মানে তোমাদের এরকম মানে শৈশবটা কেমন কেটেছো বা কাটিয়েছো একটু জানিও আর কি। এরপরে দেখো দুর্গা হাত নাড়িয়ে ডাকিল, এদিকে আয় শোন। দুর্গার বয়স কত? 10-11 বৎসর, মানে বৎসর মানে বছর, এটা মনে রাখবা এমসিকিউতে আসবে বা ক নম্বরে। দুর্গার বয়স 10-11 বছর।
গড়ন পাতলা পাতলা মানে একটু চিকন, বেশি মোটা না, অপুর মতো অতটা ফর্সা না। মানে সাধারণত মেয়েরা ফর্সা হয়, ছেলেরা কালো হয়, এটাই মানে সব ক্ষেত্রে না। তারপরে এখানে বলা হচ্ছে অপুর মতো অতটা ফর্সা না, মানে অপু যতটা ফর্সা ছিল দুর্গা ততটা ফর্সা ছিল না, মানে একটু কালো টাইপের ছিল আর কি। একটু চাপা মানে কম কথা বলতো, এই চাপা দ্বারা কম কথা বুঝিয়েছে। হাতে কাচের চুড়ি, কি কি পড়েছে তো কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর মানে বড় বড়। অপু রোয়াক হতে, রোয়াক মানে বারান্দা হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে দিদি? এরপরে দেখো, দুর্গার হাতে একটা নারিকেলের মালা, নারিকেলের মালা তো চেনো সবাই, নারিকেলের মানে ভিতরে যে হচ্ছে নারকেল অংশটা খাওয়ার পর যেটা থাকে আর কি মালা, সেটা এখানে বাস্তবে আর দেখাইতে পারবো না, কখনো আমাদের বাসায় গেলে খাওয়াবো আর কি। সেটা সে নিচু করিয়া দেখাইলো কতগুলি কচি, দেখো কচি আম কাটা মানে ছোট আম কাটা। সুর নিচু করিয়া বলিল মানে নিচু করে বললো যাতে অন্য কেউ না শুনতে পারে বাসার। মা ঘাট থেকে আসেনি তো? তখন দুর্গা অপুকে বলছে, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল কি, উহু না, এইভাবে বলছে আর কি। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? এই তেল দ্বারা কিন্তু আবার কেরোসিন তেলের কথা বলিনি, এটা হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেলও না, সরিষার তেল হবে। লিখছি না আর কি, বই তো দিয়ে দিব পিক। একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জ্বালাবো, মানে ছোট আম মাখাবে আর কি। অপু আহ্লাদের সাথে মানে আনন্দের সহিত বলল, বলে উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে, এটা আসবে পরীক্ষায়, পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল। কোথায়? পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায়। আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া মানে চেয়ে বলল, তেলের ভার ছুলে মা মারবে যে। আমার যে বাসি কাপড়, আমার কাপড় যে বাসি, মানে হচ্ছে কাপড় বাসি রয়েছে, মানে বিভিন্ন হিন্দু ধর্মে দেখবে অনেক প্রথা নিয়ম কানুন আছে, সেটার প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে। তুই যা না শিগগির, মানে তাড়াতাড়ি করে যা, তুই মার আসতে এখন ঢের দেরি, মানে অনেক দেরি, খার কাচতে গেছে, কাপড় কাচতে গিয়েছে, শিগগির যা, তাড়াতাড়ি যা। অপু বলিল, নারকলের মালাটা আমায় দে, ওদের ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দিয়ে, দরজা দিয়ে দেখ, খিড়কি ধরে গিয়ে মানে সামনের মানে পিছনের দরজায় গিয়ে তুই দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে মানে স্বরটা নিচু করে, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, আর নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। এই যে বোনের দিয়া ভাইয়ের প্রথম উপাধি হচ্ছে কি বা টাইটেল, হাবা। অপু বাড়ির মধ্যে হইতে মানে বাড়ির মধ্য হতে বের হয়ে আসলো, এবং দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল। বলিল, নে হাত পাত, মানে মাখানো হয়ে গেছে, এখন বলছে নে হাত পাত, মানে অল্প দিবে আর কি। আমাকে যদি ছোটবেলায় কম দিয়েছে, মানে আমি অন্যরকম ছিলাম আর কি, কম দেওয়ার কোনো সুযোগই নাই। এরপরে দেখো, তুই অতগুলো খাবি দিদি? তখন আমি কাকে বলছি, মানে দুর্গাকে বলছি, তুই অতগুলো খাবি দিদি? এরপরে দেখো, অতগুলোই বুঝি হলো, এই তো ভারী বেশ, যা আছে নে আর দুখানা নে, এই নে আর দুখানা নে। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, মানে একটা মরিচ আনতে পারিস? আর একখানা দেবো তাহলে, যা তুই একটু যা, একটু মরিচ আন, তোকে আরেকটা দিওয়ানে, যা। এই যে মানে আমি একেবারে বাস্তব থেকে আর কি পড়াচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লঙ্কা কি করে পারবো দিদি? বলছে, মরিচ আমি কি করে পেরে আনবো? মা যে তক্তার উপরে রেখে দেয়, আমি যে নাগাল পাইনে, মানে একটু উপরে রেখে দেয় তক্তার উপরে, আমি তো নাগাল, আমি তো ঠাই পাবো না, বা আমি ধরতে পারবো না সে জায়গাটা। তবে যাকগে যাক, আবার ও বেলা আনবো, এখন পটলিদের ডোবার ধারের আম গাছটাই গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। তাহলে কখন দেখো, দুপুরের রোদে ঝরে পড়ে, এটা মনে রাখবা, দুপুরের রোদে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর, হরিহর ছিল বাবা, হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা মানে আত্মীয় সম্পর্ক নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে, মানে স্বামী মারা গেছে, তাহলে স্ত্রী কোথায় থাকবে, মানে বাবার বাসায় যাবে। অর্থাৎ দেখো, স্ত্রী পুত্র কন্যা নিয়ে পিত্রালয়ে মানে পিতার বাসায় বাস করিতেছেন। কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত, মানে জঙ্গলে আবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে মানে কাছে আর কোনো বাড়ি, লোকের বাড়ি নাই।
5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখোপাধ্যায়, এটা মনে রাখবা। ভুবন মুখোপাধ্যায়ের এই যে বাড়িটা, সেটা কত? মুখরিজের বাড়ি, 5 মিনিটের পথ। হরিহরের বাড়িটা অনেকদিন হইয়া গেল, মেরামত হয় নাই। সামনের দিকের রোয়াক মানে সামনের দিকের বারান্দা ভাঙা, ফাটলে মানে ছিদ্র, বন বিছুটি মানে বুনো গাছ জন্মে গেছে। কালো মেঘ, এটা গুরুত্বপূর্ণ। যকৃতের রোগের উপকারের একটা গাছ আছে, কালো মেঘ। কালো মেঘ গাছের বন গজাই আছে। ঘরের দৌড় জানালার, অর্থাৎ ঘরের দরজা জানালার কপাট সব ভেঙে গেছে। নারিকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে, মানে দড়ি দিয়ে এই শিকের সাথে বাঁধা আছে। এরপরে দেখো, এই যে গরাদে মানে জানালার হচ্ছে শিক আর কি। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল। তারপরে দেখো, একটু পরে সর্বজয়ার মানে মা, সর্বজয়া অপদুর্গার মা ছিলেন, সর্বজয়ের গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আই। ওখানে বলেছে ওখানে খেয়ে যা, মানে তার হাতে আর একটা ছিল, বলছে ওই আমটুকু খেয়ে যা। মুখে যেন নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মানে লবণ তো চেনো, লবণ চেনো তো। এরপরে দেখো, মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি আম ছিল। সে তাড়াতাড়ি জারানো আমের দেখো চাকলা গুলি খাইতে লাগিল, মানে যে আমটা মাখিয়েছে ওইটা তাড়াতাড়ি খেতে লাগলো, যেহেতু মা চলে এসেছে। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরে গিয়ে গুড়ির আড়ালে, মানে গাছের যে আড়ালে, গাছের ওই যে আকৃতির ওইটাকে গুড়ি বলে আর কি, আড়ালে দাঁড়ায় সেগুলো গোগরা আসে, মানে তাড়াতাড়ি গিলতে লাগলো। এখন আর চাবানোর সময় নাই, মা চলে এসেছে, তাড়াতাড়ি গিলতে লাগলো আর কি, গিলে খেলো। অপতাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলতেছিল, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি, কারণ চিবাইয়া খাওয়ার সময় আর নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে, তারা যে দোষ করেছে তাকে মাকে না জানিয়ে এই যে আমটা মাখিয়েছে, সচেতনা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কষার বেড়া, দেখো এটা মনে রাখবা, কিসের বেড়া? ভেরেন্ডা কষার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে সরিয়া দিল, ফেলে দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলল, মানে ভাইয়ের দিকে দুর্গা তখন চেয়ে বলল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে, অর্থাৎ তোর মুখে তো নুন লেগে আছে, লবণ লেগে আছে, তুই মুখটা মুছে ফেল। পরে দুর্গা নিরীহ মুখে, মানে অতি, মানে হচ্ছে কি বলবো আর কি, এখানে কি বুঝি, অসহায়, হ্যাঁ অসহায় বলা যায়, অসহায় মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? এই যে ঠাকুমা তুলিয়া অনেকে দেখেছো না, এই ধরনের কথাগুলো কিন্তু বলে থাকে। তবে কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব, সকাল থেকে খাড় কেছে গা গতর ব্যথা হয়ে গেল। তাহলে এখানে দেখো, এই যে খাড় কেছে, কাপড় কেছে, আমার শরীর ব্যথা হয়ে গিয়েছে, সর্বজয়া বলছিল আর কি। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করে নাই, মানে এইখানের কাজটা, এইখানের জিনিসটা ওইখানে নিয়ে যাবে, এমন কাজও তুমি করো না। কেবল পাড়ায় পাড়ায় টোটো দেখো, টোকলা সেদে বেড়াচ্ছেন, সে বাদর কোথায়? মানে ওই যে বলে না, টোটো কোম্পানি ম্যানেজার, সারাদিন কোনো কাজ করে না, শুধু খাই আর ঘুমাই। তোমাদের মধ্যে অনেকে এমন আছো। অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রোসো মানে থামো, রোসো মানে কি, থামো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আমাকে একটু অবসর নিতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফরমাজ, বিভিন্ন শুধু চাওয়া পাওয়া আর কি। ও দুর্গা দেখতো বাছুরটা হাঁক পারছে কেন, মানে বাছুরটা ডাকছে কেন, দুর্গা দেখতো, সর্বজয়া বলছে। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বারান্দায় বসে বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে সরিয়া আসিয়া বলিল, আর একটু আটা বের করো না মা, এই আটা দ্বারা অনেকে ওই যে রুটি বানায়, ওই আটা কিন্তু না। অর্থাৎ শশা কাটার পর দেখবা শশার একটা কষ থাকে, ওই কষ যদি বেশি থাকে তাহলে মানে গালটা একটু চুলকাইতে পারে আর কি। এই জন্য বলছে এই কষটা একটু বের করতে, মুখে বড্ড লাগে, মানে কষে, মানে আঠাটা। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলল, ছোট আওয়াজে বলল, চাল ভাজা নেই মা, মানে দুর্গা বলছে আর কি। অপু খাইতে খাইতে বলিল,
চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে গেছে ডট ডট ডট, মানে তারা যে আম খেয়েছে মা তো জানে না তাই না, সর্বজয়া জানে না। তখন বলছে ওই যে ওইটা খেয়েই, অর্থাৎ যে শশা, ওইটা খেয়ে দাঁতটা, মানে আম খেয়ে তো দাঁত টকে গেছে, শশা খাইতে যেয়ে ওইটা মুখ দিয়ে মুখ ফসকে বের হয়ে গেছে। এরপর দুর্গার ভ্রুকুটি মিশ্রিত, মানে তখন দুর্গা ভ্রু এই করতে, তো এটা এটা মানে কেন সে মুখ ফুসকে বলে দিয়েছে আর কি, সেজন্য। ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপাই বাধা পাইয়া তাহার কথা অর্ধ পথেই বন্ধ হয়ে গেল। তারপরে আর কিছু বলল না অপু। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? এরপর দেখো, সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাইল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? তখন সর্বজয়া দুর্গাকে বলছে। দুর্গা বিপন্ন মুখে বলিল, মানে কি বলিল, ওকে জিজ্ঞাসা করো না, ওকে জিজ্ঞাসা করো না, আমাকে জিজ্ঞাসা করছো কেন? সব যা হয় আমাকে বলবো তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে এরপরে দেখো, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো তোমার সামনে চলে আসলাম, আমি আবার কোথায় বের হব? যেভাবে বলি আর কি, বা তোমরা বলো। স্বর্ণ গোয়ালিনী, একজনের নাম, গোয়ালিনীর নাম স্বর্ণ। স্বর্ণ গোয়ালিনী গাই দইতে, মানে গরু যে দহন করতে, দুধটা দহন করতে আশায় কথাটা চাপা পড়িয়ে গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো। কমলে বাছুর, মানে ছোট বাছুর। ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? ছোট বাছুর এত বেলা সময় কি বেঁধে রাখা যায়? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁচে, মানে তেতপ্পর মানে দুপুর, আর পর্যন্ত মানে তো পর্যন্ত, মানে ছোট বাছুর এত সময় বেঁধে রাখা যায় না। তুমি একটু দ্রুত যদি আসো তাহলে ভালো হয়, না হয়তো এই দুপুর পর্যন্ত তো আটকে রাখা যাবে না, বেঁধে রাখা যাবে না। তারপর দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার, মানে হচ্ছে এই হাতার দ্বারা অপুকে বুঝিয়েছে, মানে হেতার বলে না, হেতি কুমিল্লা বা নোয়াখালী অঞ্চলে বলে হেতি, মানে আমাকে বলছে ওই হেতি এখানে কখন আসলো, অর্থাৎ যে হাতার দ্বারা অপুকে বুঝিয়েছে। হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসায়া দিল, মানে ওই যে তার মার সামনে বলে দিয়েছিল যে আম খেয়ে দাঁত টকে গেছে আর কি, এই জন্য। লক্ষ্মী ছাড়া বাদর, তাহলে প্রথমে কি বলেছিল, এটা দ্বিতীয় উপাধি আর কি। পরে মুখ ভাঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গেছে, এই যে আবার কোনোদিন আম দেব, খেও, ছাই দেবো তোমাকে, তুমি বলে দিয়েছো মাকে, তোমাকে এবার ছাই দেবো বইল। এরপরে দেখো, এই অবেলায়, এই যে এই অবেলায়, এটা গান মনে আসছে, এই অবেলায় তোমারই কারণে, তাই যাই হোক, এই যে অ্যাশেজের গান আছে, যাই হোক ওটা সামনে আসছে এই জন্য বললাম। দেখো, এই অবেলায় পটলিদের কাকর তুলে, এটা মনে, কাকুর তুলে, এটা মনে রাখবা, এমসিকিউতে আসবে। কাকর তুলের আম কুড়িয়ে নিয়ে এনে জারাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। তাহলে মিষ্টি যেন গুড় এটা কাদের? এই যে পটলিদের কাকুর তলির আম। খেয়েও এখন বলেছে হাবা একটা কথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। আম খেয়েছে, আবার মাকে বলেও দিয়েছে। পরে দেখো, দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া, মানে কাজ শেষ করে বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে, এটা বাটি কিন্তু বানার ভুল না, ঠিকই আছে, এটা হচ্ছে বাড়ি হবে। বাড়িতে গোমস্তার কাজ করে, মানে হিসাব রক্ষকের কাজ করে। কিসের কাজ করে? গোমস্তার কাজ, হিসাব রক্ষকের কাজ। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? মানে সাধারণত বাবারা হচ্ছে ছেলেদেরকে একটু বেশি আদর করে আর কি। বাসায় এসে শুরুতে অপুর কথা বলল। সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে, দুর্গা বুঝি, মানে দুর্গা কোথায়? তখন সর্বজয়া বলল, দেখো, সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, মানে খাওয়ার সময় বাসায় আসে, তারপর আবার চলে যায় আর কি, মানে ঘুরে বেড়ায়, এখানে সেখানে যায়। আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে দেখো, অর্থাৎ সর্বজয়া হরিহরকে বলছে। এই চৈত্র মাসে মানে চৈত্র মাসে রোদ্দুরে, মানে রোদ্রে ফের দেখো না, এই জ্বরে পড়লো বলে, অত বড় মেয়ে বলে বোঝাবো কত? কথা শোনে নাকি? কথা শোনে, দেখো বলেছে কথা শোনে না, কানে নাই, এত বড় মেয়ে হয়েছে, আর কিভাবে বোঝাবো? মানে মা বাবার মধ্যে যে কথোপকথন সেটা। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরায় একটা জায়গার নাম, এটা তাগাদার জন্য, মানে টাকা আদায় করতে গেছিলাম বুঝলে। মানে হরিহর সর্বজয়াকে বলছে খাওয়ার সময়। একজন লোক খুব মাতবর, 5-6টা গোলা বাড়িতে,
বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবাদ করে বলল, মানে আমাকে প্রণাম করলো বলে যে দণ্ডবাদ বা অনুরোধ করে বলল, দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই, আপনি কে? মানে আমি তো কই মানে কি, আমি তো আপনাকে চিনতে পারছেন, আপনি কে? বললে, আপনার কর্তা থাকতে তখন তখন দুইবার হয়েছে এখানে, তখন পূজা আচ্ছাই সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। অর্থাৎ হিন্দু ধর্মের 4টা যে জাত আছে, ব্রাহ্মণ আছে, বৈশ্য আছে, শূদ্র আছে, ক্ষুদ্র আছে, মানে সবার উপরে থাকে ব্রাহ্মণরা, অর্থাৎ তাদেরকে ভক্তি করে সবাই আর কি। অর্থাৎ বলেছে যে পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্ত্র নেব ভাবছি, আপনাদের কাছ থেকে মন্ত্র নিব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন, আপনি যদি অনুমতি দেন, তবে ভরসা করে বলি আপনি কেন মন্ত্রটা দেন না। তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে, বুঝলে, অর্থাৎ 2-1 দিন পরে এসে বলবে, এখন আর বলবো না। ওই লোককে বলেছিল আর কি। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়ায়া ছিল, বাটি মেঝেতে নামায়া সামনে এসে বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি, দাও না ওদের মন্তর, কি জাত? হরিহর সুর নামে বলিল, বলে না কাউকে, বলছে বলো না কাউকে, সদ্গোপ। সদ্গোপ মানে কি, যারা নিচু জাতের কৃষিকাজ বা হচ্ছে তোমার হচ্ছে গরু পালন করে, তাদেরকে বলা হয় যে সদ্গোপ জাতের বলা হয়। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব। তখন হরিহর সর্বজয়াকে বললো, তুমি আবার কাউকে বলো না, তারা হচ্ছে সদ্গোপ, নিচু জাতের ছিল। তুমি তো আবার মানুষের সামনে গল্প করে বেড়াও, এটা আবার কাউকে বলিও না। আমি আবার কাকে বলতে যাব? সর্বজয়া বলল, তা হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে, এই কষ্ট যাচ্ছে। ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও দেখো কি বলছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর, মানে 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা, মানে সর্বজয় এবং হরিহরদের যে পরিবারের আর্থিক দেনা, সেটা বলা হয়েছে। কাল ঘাটের পথে শেষ ঠাকুরুন বলল, মানে ঘাটের পথে যাওয়ার সময় সেজ ঠাকুরুন নামে একজন বলল, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা দিই নে। মানে পূর্বে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে মনে করো তোমার কাছ থেকে আমি 1000 টাকা নিব, আমি তোমার কাছে একটা স্বর্ণের কিছু বন্ধক রেখে দিব, তবেই না টাকা দিবে, এটা হচ্ছে বন্ধক আর কি, বা কিছু রেখে তুমি টাকা নিবে, যে বন্ধক। এই জন্য বলছে সেজ ঠাকুরুন বলল, বৌমা সর্বজয়াকে বলল, আমি বন্ধক ছাড়া টাকা ধার দিনে, তবে তুমি অনেক করে বলে দিলাম। আজ দেখো, আজ 5 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, টাকা রাখতে পারবো না, এতদিন আমি টাকা রাখতে পারবো না। এদিকে রাধা বৈষ্ণবের বউ, এটা মনে রাখবে, রাধা বৈষ্ণবের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা টাকা দেওয়া আরম্ভ করছে, মানে বারবার টাকা চাচ্ছে। ছেলেটার কাপড় নেই, মানে অপুর কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়াই, মানে বাছা আদর করে বলছে আর কি সন্তানকে, অপুর কথা বলা হয়েছে। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে এদিকে বেরিয়ে যায়, মানে এত দেনাদায়িক, এমন সময় মনে হয় যে আমি কোথাও বেরিয়ে যাই আর কি। আর একটা কথা ওরা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে, গা মানে এখানে গ্রাম, আপনি যদি এই গ্রামে উঠে আসেন, তবে জায়গা জমি দিয়ে বাস করায়, গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে, অনেক ইচ্ছে আর কি, হরিহরকে বলছিল। তা কিছু ধানের জমি টমিও দিতে রাজি তারা, পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে, এটা তোমাদের খ নম্বরে আসবে, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, মানে আজকাল চাষারা হচ্ছে সচ্ছল, আর ভদ্র লোকেরাই হয়ে পড়েছে হা ভাত জো ভাত, মানে আজকাল যারা পূর্বে চাষি ছিল তারা এখন সচ্ছল, কিন্তু যারা ধনী ছিল তারা এখন মানে ওইভাবে খেতে পড়তে পারে না, বা তারা অসচ্ছল, এইটা এখানে বুঝিয়েছে, খ নম্বরে আসতে পারে এটা। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল, মানে যখন সর্বজয় এটা শুনতে পারলো, তখন তার কথা বন্ধ হওয়ার উপক্রম হইল এক্ষুনি। তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো, ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? সর্বজয়া তখন হরিহরকে বলছে, তোমার এই গ্রামে কে আছে? তুমি তখন রাজি হয়ে যেতে পারতে, শুধু ভিটে কামড়ে পড়ে থাকা, মানে ভিটে মাটিতে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলল, পাগল, তখন কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখেই উঠছে, মানে তৎক্ষণাৎ যদি রাজি হয়ে যায়, তখন ভাববে এরা হয়তো বা গরিব হয়ে গেছে, বা ঠাকুর অনেক আগে ভালো ছিল, স্বনামধন্য ছিল, এখন হয়তো বা
আহ, কমে গেছে বা দরিদ্র হয়ে গেছে এটা ভাববে। ওহু, ওতে যে খেলো হয়ে যেতে হয়, মানে এতে, ওতে দ্বারা এখানে বুঝিয়েছে এতে, আর খেলো হয়ে যাওয়া মানে ছোট হয়ে যাওয়া। আমি যদি তৎক্ষণাৎ রাজি হয়ে যেতাম তাহলে এটা ছোট হয়ে যেতে হতো, তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। কার সঙ্গে? মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওট বললেই কি উঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবে না। কারণ সর্বজয়া হরিহর তারা তো অনেক দেনাদায়ীকে মানে ভুগছে। তারা যদি এখন চলে যেতে চায়, যারা দেনাদায়ী, যারা পাওনাদার, তারা তো এসে সব টাকা চাইবে, তারা তো যেতে দিবে না, এটা বলা হচ্ছে। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। তারপরে দেখো, এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া, মানে এই যে দেখাতে তো পারছি না, ক্যামেরা তো নিচে যাবে না, এই যে আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া দেখো আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত, মানে সতর্কতার সাথে একবার উকি মারিল, এবং অপর পক্ষ দ্বারা মা বাবাকে বুঝিয়েছে। মানে সর্বজয়া এবং হরিহর কে অপর পক্ষ বলা হয়েছে। সম্পূর্ণ সজাগ দেখিয়া ও ধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহিয়া বাটি মানে বাড়ির রোয়াকে মানে বারান্দায় উঠিল। রোয়াক মানে বারান্দা। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রুয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়ে যায়। কাজেই সেই স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়ালো। কোথায়? কাঁঠাল তলা। আর শোভা গল্পে আছে তেঁতুল তলা। সে আসিয়াছিল এজন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে, তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সম্মানে, মার সামনে সম্মুখ দুয়ার মানে সামনের দরজা দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহিত ভাবে, মানে উৎসাহহীন ভাবে এদিক ওদিক, মানে তাকাচ্ছে এদিক ওদিক চাহিয়া লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো রড়া ফুলের বিচি বাহির করিল। এখান থেকে করম পরে আসবে তোমাদের। খানিকক্ষণ চাহিয়া, মানে খানিকক্ষণ চেয়ে থাকিয়া সে আপন মনে, মানে নিজ মনে সেগুলির গণনা করতে শুরু করলো। 1 2 3 4 26টা। তাহলে কতটা রড়া ফুল? এটা মনে রাখবা, 26টা রড়া ফুল, বা ক নম্বরে আসতে পারে। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া, এই যে উল্টা পিঠে বসায়া করিয়া ছুরিয়া দিয়া, এই যে মানে এই যে গুটি খেলা বলে আর কি, এই যে হাতের উপরে নিয়ে এই যে এইভাবে দেখা একটু, এই যে যাই হোক, এটা গুটি না হলে বোঝা যাচ্ছে না, যা একটু দেখাই তোমাদের। এই যে দেখো, অনেক আগে খেলছি আর কি, এই যে এইভাবে, যাই হোক তোমরা একটু ট্রাই করিও। এই যে দেখো, উল্টা পিঠে বসায়া উঁচু করিয়া ছড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরতে লাগলো, মানে এই যে উপর পিঠে রেখে এইভাবে দিয়ে এই যে সোজা পিঠ দিয়ে ধরতে লাগলো। তারপরে দেখো, মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দিব। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, মানে চকচক করছে। আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে। গরু বানান কিন্তু এটা, আগে গরু বানান এই যে এটা ছিল, এখন হচ্ছে গরু বানান, তবে বড় বানান, এইগুলো সঠিক। খেয়ে ফেলে দিত ওদের রাঙি মানে লাল গাইটা, লাল গরুটা একেবারে রাক্ষস, তাহলে রাক্ষসকে ওদের রাঙি গাইটা সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার যত্ন সহকারে আসলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলো বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইতে লাগলো, মানে সোজা বাড়ির বাহির হয়ে গেল। শব্দত্ব টিকা, রুয়াক, বারান্দা, চুপড়ি মানে ছোট ঝুড়ি বা ক্ষুদ্র ধামা। নাটা ফল, এটা গুরুত্বপূর্ণ, করঞ্জা ফল হবে। খাপড়ার কুচি মানে কলসি, হাড়ি বা প্রভৃতির ভাঙ্গা অংশ বা টুকরো। পিজরা ফুলের আসামি মানে খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো। দাওয়া শব্দের অর্থ বারান্দা। আমের কুশি মানে কচি আম, যারা মানে জীর্ণ করা, কুচি করা অর্থে। আর বন বিছুটি মানে এক প্রকার বুনো গাছ। এই ছিল হচ্ছে আমাদের গল্প। আর কালো মেঘ, যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত মানে তিতা স্বাদের গাছ। গরাদ মানে জানালা শিক। ভেন্ডা কষা মানে এরন্ড বা দেখো রেরি গাছের বেড়া। কুটো গাছ মানে তৃণ। রস মানে থামো থামো থামো, এটা। এই গেল হচ্ছে আমাদের গল্পটা।
ভালো লাগবে আশা করি। এরপর হচ্ছে দেখো আমাদের স্লাইডে যে অংশগুলো রেখেছি, শিখন ফলের মধ্যে আরও রয়েছে দেখো নিম্নবিত্ত পরিবারের জীবনযাপন সম্পর্কে ধারণা, বাংলাদেশের পল্লী অঞ্চলের মা ও শিশুর মধ্যে যে স্নেহ মমতার বন্ধন, এগুলো এটা নোটে রাখবা, নোট করতে পারো তোমরা। অনেকেই নোট করো না, কেন করো না? কারণ সামনে পরীক্ষা অনেকের, এই জন্য প্যারাও দেই না আমি। এবার দেখো এই যে এইগুলোর থেকে গল্পের খুঁটিনাটি যে অংশগুলো রয়েছে তোমাদের ক নম্বর বা এমসিকিউ আসতে পারে। ক্লাসের পড়া ক্লাসে শেষ করো, বাংলার জন্য আর বেশি প্যারা নেওয়ার দরকার নাই, আগে মূলগুলো সব শেষ করে দিচ্ছি। আর তোমাদের এই সপ্তাহ বা আগামী 2 সপ্তাহ ধরে তোমরা হচ্ছে দ্বিতীয় পত্রে যে লিখিত অংশেরগুলো আছে সেগুলো দিয়ে দিব, যাতে একটু পরে আগিয়ে রাখতে পারো। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে এই ক্লাসের কমেন্টে তোমাদের যে উপন্যাসটা আছে না, তোমাদেরকে মূল বই কি লাইন ধরে ধরে পড়াবো নাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে করে আমি শেষ মুহূর্তে দিব? কারণ এখন তো মূল বই ওইভাবে লাইন ধরে ধরে পড়ি, আসলে কি হবে বুঝতেছি না। তোমরা একটু আমাকে জানাবে, এই ক্লাসের কমেন্টে একটু জানাবে, তোমাদের মতামতের ভিত্তিতে আমি সাজাবো। দেখো, মাটির ভেপু গল্পটি পল্লীর প্রকৃতি ঘনিষ্ঠ 2 ভাই বোনের আনন্দঘন শৈশবের আখ্যান নিয়ে রচিত। অপু ও দুর্গা মাটির ভেপু গল্পের প্রধান 2টি চরিত্র। কাকুর তলির বাগানের আমগুলো গুড়ের মতো মিষ্টি, কোন তলার? কাকুর তলির। আমাটি ভেপু গল্পের অপর মায়ের নাম হচ্ছে সর্বজয়া। রোয়াকথ্য বারান্দা, অপর ডালা ভাঙা টিনের বাক্সে রয়েছে একটা রং ওঠা কাঠের ঘোড়া, টোল খাওয়া টিনের ভেপুবাসী, আর গো ওটা কত কি ছিল? কড়ি মানে পয়সা, 2 পয়সা দামের পিস্তাল, পিস্তালের দাম ছিল 2 পয়সা। কতগুলো শুকনো নাটাফল, নাটাফল ছিল 26টা। খান কতক, খাপড়ার কুচি ছিল। দুর্গা কিছুটা চঞ্চল ছিল, বয়স ছিল 10-11, ক নম্বরে আসতে পারে? গড়ন ছিল পাতলা, রং একটু চাপা ছিল, চুল রুক্ষ, মুখের গড়ন মন্দ নয়, চোখগুলো ছিল ডাগর ডাগর মানে বড় বড়। দুর্গার মতে রাঙ্গি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় বিচরণ করে, মানে সব জায়গায় যে চড়ে বেড়ায়। আমাটি ভেপু গল্পে অপুর মায়ের নাম সর্বজয়া। গঙ্গা যমুনা খেলতে, গঙ্গা যমুনা কিন্তু নদী, কিন্তু এখানে খেলার নাম। খান কত খাপড়ার কুচি সযত্নে মানে যত্ন সহকারে বাক্সে রাখা হয়েছে। রোয়াক অর্থ হচ্ছে বারান্দা। জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো দিয়েছি এই ভিতর থেকে আসবে। মিষ্টি যেন গুড় বলা হয়েছে কোনটিকে? সেটি হচ্ছে পটলিদের কাকুরতলি রামকে। অবহেলায় পড়ে থাকা অপুর কাঠের ঘোড়াটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পিজরাপোলের আসামির সঙ্গে, অর্থাৎ খাঁচায় যে হচ্ছে জেলে যে হচ্ছে আসামি পড়ে থাকে। রোয়াক অর্থ হচ্ছে বারান্দা বা ঘরের সামনে যে জায়গা থাকে সেটা। ভেরেন্ডা কথার বেড়া অর্থ এখানে অ্যারন্ডো বা রেন্ডি বা রেরি গাছের বেড়া, রেরি গাছের বেড়া বানানটা দেখবা, রেরি গাছের বেড়া। হরিহর কার বাড়িতে কাজ করে? অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে আর কি, হিসাব রক্ষকের। নীলমণি রায় কে ছিলেন? হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা, জ্ঞাতি ভ্রাতা ছিল, ভ্রাতা মানে ভাই। দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন? কারণ দুর্গা মায়ের ডাক শুনে, কার ডাক শুনে? মায়ের ডাক শুনে। রসো রসো একটু হাফ জিরোতে দাও, উক্তিটি কার ছিল? এটা অপু দুর্গার মা সর্বজয়ার, মানে কাপড় কেসে এসেছিল গায়ে গতর ব্যথা, একটু থামো থামো আমাকে একটু জিরোতে দাও, এমন বলেছিল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? নীলমণি রায়। কালো মেঘ কি? এটা আসতে পারে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ। কালো মেঘ হলো যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত মানে তিতা স্বাদের গাছ। পিজরাপোলের আসামি কি? কাঠের ঘোড়া। পিজরাপোলের আসামি হচ্ছে কাঠের ঘোড়া। দুর্গার বয়স 10-11 বছর, মাঝে হাইফেন দিবে। আমাটির ভেপু গল্প শীর্ষক গল্পটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা কোনো না কোনো বোর্ডে আসবেই। বানানটা দেখো 2 জায়গায় দীর্ঘকার আছে, এটা খেয়াল করবা। আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে? সেটা হচ্ছে আজকাল লক্ষ্মী চাষাদের ঘরে বাধা পড়েছে, চাষারা আজকাল সচ্ছল। হরিয়ার কোথায় তাগাদায়? দেখো হরিয়ার 10 ঘোড়ায়, 10 ঘোড়ায় একটা জায়গা, 10 ঘোড়ায় তাগাদায় গিয়েছিল। আমাটির ভেপু গল্পটির উৎস কি? সেটা হচ্ছে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 100% মানে এগুলো আসবে। অনুধাবন দেখো, পিজরাপোলের আসামি বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে 2টা প্যারাই তোমাকে লিখতে হবে, প্রথমে মূল কথা, তারপর 3-4 লাইনে ব্যাখ্যা। শুরুতে দেখো, খেলা শেষে অপুর কাঠের ঘোড়া পড়ে থাকাকে লেখক খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির সঙ্গে তুলনা করেছেন। পিজরাপোলের আসামি অর্থ খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো। অপুর ছোটবেলায় খেলার জিনিসগুলো রাখার একটি বাক্স ছিল, সেখানে স্থান পেয়েছিল একটি কাঠের ঘোড়া। শৈশবের বৈশিষ্ট্য এমন, একটি খেলনা খুব বেশিক্ষণ মনোরঞ্জন করতে পারে না,
একটা নতুন খেলনা আসবে, আবার কিছুদিন পর নতুন খেলনা আসবে, তাতে একটা দীর্ঘ সময় থাকতে পারে না। অবহেলায় সেটি একপাশে পড়েছিল। কাঠের ঘোড়ার এই পড়ে থাকাকে লেখক খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির সঙ্গে তুলনা করেছেন, পিজরাপোলের আসামি। আমার কাপড় যে বাসি, অপু এ কথা কেন বলেছিল? কারণ বাসি কাপড়ে তেলের ভার ছুলে মায়ের হাতের পিটুনি খেতে পারে, এই আশঙ্কায় অপু এ প্রশ্নোক্ত উক্তিটি করেছিল। এটা অবশ্যই পড়বা, আমি পড়ানোর সময় ব্যাখ্যা দিয়ে পড়িয়েছি। নীলমণি রায়ের ভিটা জঙ্গল আবৃত, মানে জঙ্গলে আবৃত বা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে কেন? অর্থাৎ নীলমণি রায়ের মৃত্যু হওয়াতে তার স্ত্রী সন্তানেরা সে ভিটা পরিত্যাগ করে, এজন্য সেই ভিটাটা জঙ্গলাবৃত, মানে জঙ্গলে আবৃত হয়ে গেছে। হাবায় একটা কথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে দুর্গা এ কথা কেন বলেছিল? অর্থাৎ মায়ের কাছে কুড়িয়ে আনা আম খাওয়ার কথা প্রকাশ করে দেয় দুর্গা তার ছোট ভাই অপুকে এই উক্তিটি করেছিল। এই মূল কথাটা লিখতে পারলে এটা তুমি এমনিতে লিখতে পারবা, 2 পাবা। দেখো তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, অর্থাৎ এই কথাটি বলেছিল হরিহর সর্বজয়াকে। কেন? হরিয়ার স্ত্রী সর্বজয়াকে একটি 10 ঘোড়া গ্রামের অবস্থাপন্ন লোকের কথা জানায়। সে হরিয়ারকে মন্ত্র দেবার প্রস্তাব করেছে। যেহেতু হরিয়ারের অভাবের সংসার, তাই হরিয়ার ও সর্বজয়া দুজনেই মোটামুটি রাজি ছিল। তবে লোকটি নিচু জাতের বলে হরিয়ার সর্বজয়াকে বিষয়টি নিয়ে বাইরে কোথাও আলোচনা করতে নিষেধ করেছিল, কারণ তারা সদ্গোপ জাতের ছিল, এটা এখানে বলা হয়েছে। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, এটা আসতে পারে খ নম্বরে। দেখো, অর্থাৎ চাষিদের আর্থিক সমৃদ্ধির কথা বা চাষাদের যে সচ্ছল অবস্থা সেটা বোঝানো হয়েছে। সমাজে যারা চাষাবাদ করে বা নিচু জাত বলে একসময় পরিগণিত হতো, তারা তাদের পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, ফলে অর্থনৈতিকভাবে তারাও সমৃদ্ধ। আর দেবী লক্ষ্মীকে যেহেতু সমৃদ্ধির প্রতীক মনে করা হয়, তাই হরিয়ারের পর্যবেক্ষণে অনুসারে চাষা তথা কৃষকদের ঘরে লক্ষ্মী বিরাজ করছে, মানে এখন তারা সচ্ছল আছে। সর্বজয়ের কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন? অর্থাৎ হরিহরের মুখে 10 ঘোড়ার যে সদ্গোপ সম্প্রদায়ের লোকটির দেয়া প্রস্তাবের কথা শুনে সর্বজয়ের এমন অবস্থা হলো। এটা একটু পড়ে নিবা, এটা বহু নির্বাচনে আলোচনা করব। তারপর দেখো এমসিকিউ গুলো। লেখক শরৎচন্দ্রের পরে বাংলার কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পীকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপু বাঁশিটির দাম কত ছিল? 4 পয়সা। কি হবে? 4 পয়সা হবে। আমাটি ভেপু গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো? সেক্ষেত্রে দেখো এখানে চুপড়ির কড়ি তো পয়সা। তারপর হরিহরের ঘরের দৌড় জানালার কপাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে জানালার শিকের সঙ্গে বাঁধা ছিল? সেটা হচ্ছে নারকেলের দড়ি হবে, অর্থাৎ 4 ঘ। আমাটির ভেপু গল্পে অপুর মায়ের নাম কি? সর্বজয়া। আমাটি ভেপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? ভুবন, দেখো শেষ ঠাকরুন 6 ক। তারপর দেখো আমাটির ভেপু গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে? প্রকৃতির প্রতি দুর্গার একটা আকর্ষণ। আমাটির ভেপু গল্পের মূল সুর কি? এটা দেখো অনেক জায়গায় অনেক রকম উত্তর, কিন্তু পাঠ পরিচিত অংশে দেখবা চিরায়ত শৈশবের কথা বলা আছে। 9, আমাটির ভেপু গল্পে ফুটে উঠেছে কি? মুক্ত জীবনের প্রতি একটা কি? আসক্তি। মুক্ত জীবনের প্রতি আসক্তি, অর্থাৎ 9 আবার প্রকৃতির সাথে জীবনের মিল, এটাও যায়, সবগুলো একই রকম মনে হচ্ছে, কিন্তু এখানে দেখো যে মুক্ত জীবনের প্রতি একটা আসক্তি, এটা কিন্তু ফুটে উঠেছে। এরপরে আমাটির ভেপু গল্পের মূল প্রতিপাদ্য কি? মূল বিষয় কি? অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান। সর্বজয়া একজন কি ছিল? শাশ্বত পল্লী জননী, অভাব ও দারিদ্র ক্লিষ্ট বধূ। আর 3 নম্বর হবে না, অর্থাৎ 1 ও কি হবে? 2 হবে। আমাটি ভেপু গল্পে কোন পূজার কথা বলা আছে? লক্ষ্মী পূজা।
পিঁজরা পোলের আসামির ন্যায় এক পাশে পড়ে আছে কোনটি? সেই ক্ষেত্রে দেখো এই যে কাঠের ঘোড়া, কি হবে? কাঠের ঘোড়া। এরপরে সৃজনশীল প্রশ্ন দেখো, বিধবা করিমনের সংসার যেন অভাবের কারখানা, তার উপর ছোট ছেলেটা কয়দিন ধরে জ্বরে আক্রান্ত, গরুর সামান্য দুধ বিক্রি করে ছেলে চিকিৎসা করালেও এখন সে সামর্থ্য নেয়, আর কারো কাছে ধার চাওয়ার মুখ তার আর নাই, যার কাছে যাবে সেই তো বলবে আগের ধার পরিশোধ করো। এই ছিল হচ্ছে আমাদের উদ্দীপকটা। এখন বলেছে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? জ্ঞাতি যে ভ্রাতা ছিল, ভাই ছিল, তার নামটা কি? তখনই কি রাজি হতে আছে পাগল, অর্থাৎ তখনই যদি রাজি হয়ে যায় তাহলে আমাদেরকে ছোট লোক ভাববে, এজন্য তখনই রাজি হওয়া যাবে না, এটা বুঝিয়েছে। উদ্দীপকে আমাটি ভেপু গল্পের কোন দিকটি ফুটিয়ে তোলা হয়েছে? আর উদ্দীপকে করিমন কি আমাটি ভেপু গল্পের সর্বজয়ের প্রতিচ্ছবি? অর্থাৎ সর্বজয় আমরা আমাটি ভেপু গল্পে যেটা দেখেছি, তোমার মতামত উপস্থাপন করো। তাহলে দেখো উত্তরগুলো। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম হচ্ছে নীলমণি রায়, তোমরা এইভাবে লিখবে যে 1 নং প্রশ্নের উত্তর। এটা কালো কালিতে লেখার পর এখানে জাস্ট নিচেই যে ব্লু পেন আছে, জেল পেন, ওইটাতে একটা দাগ দিবে, একটা বা দুইটা দাগ দিবে। এরপর ক নম্বর লিখে উত্তর দিবে, প্রশ্ন আলাদা লেখার দরকার নাই। খ নম্বর অনেকে লেখে আর কি, তখনই কি রাজি হতে আছে, অর্থাৎ এটি দ্বারা দুইটা প্যারাই তোমাকে লিখতে হবে। প্রথমে জ্ঞানমূলকে লিখবে 10 ঘোড়ায় এক ব্যক্তি হরিহরকে জমি জমা দিয়ে তাদের গ্রামে বাস করার প্রস্তাব করলে কেন সে তখনই রাজি হয়নি এই বিষয় সম্পর্কে, অর্থাৎ স্ত্রীর এমন প্রশ্নের জবাবে হরিহর সর্বজয়াকে এটা বলেছিল। আর এটা 3 বা 4 লাইনে লিখে দিবে। গতে বলেছে উদ্দীপকের আমাটি ভেপু গল্পের কোন দিকটি তুলে ধরা হয়েছে? কোন দিকটি? তাহলে দেখো এখানে আমাটি ভেপু গল্পের সর্বজয়ের সংসারের হত দরিদ্র অবস্থার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। কেমন? হত দরিদ্র। 2 নম্বর প্যারায় যেটা দিবে একেবারে মূল কথা দিবে। 3 নম্বর হচ্ছে উদ্দীপক প্লাস গল্প। যদি সাদৃশ্য চাই তাহলে কোন কোন দিকে মিল আছে সেটা লিখবা, আর বৈসাদৃশ্য মানে কোন কোন দিকে অমিল আছে সেটা লিখবা। ঘ নম্বর, উদ্দীপকের করিমন কি আমাটি ভেপু গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি? তাহলে দেখো সন্তানের প্রতি ভালোবাসা, দারিদ্র্য এবং পারিপার্শ্বিক মানে চারপাশের যে অবস্থার সূত্রে উদ্দীপকের করিমন যেন আমাটির ভেপু গল্পের সর্বজয়ারই প্রতিচ্ছবি। আর 2 নম্বর মূল কথাটা দিবে। 3 নম্বর প্যারায় তুমি উদ্দীপক প্লাস তোমার গল্প থেকে নিবে, একেবারে হুবহু উদ্দীপকে যা থাকবে এমন না, কিছুটা লাইন এদিক সেদিক করবা। আর 4 নম্বর প্যারায় তোমার একটা মন্তব্য দিবে যে আমাটি ভেপু গল্পের সর্বজয়া এবং উদ্দীপকের করিমনের মধ্যে শাশ্বত, শাশ্বত মানে কি বলতো? চিরন্তন, চিরন্তন পল্লীমায়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সর্বজয়া যেন যেমন শত অভাবের মধ্যেও সন্তান দুটিকে আগলে রাখতে চেয়েছে, তাদের মুখে অন্ন তুলে দিতে চেয়েছে, করিমনও তেমনি সন্তানের কথা ভেবে নিজেই সংসারের হাল ধরেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে একটা সাদৃশ্য সম্পর্ক আছে। আরেকটা উদ্দীপক আছে, তোমরা একটা দেখে নিবা। এরপর হচ্ছে আমরা নিম গাছ আলোচনা করব। প্রথমে হচ্ছে মূল বইটা। এবার দেখো আমরা নিম গাছ এটা পড়বো আর কি, ছোট কিন্তু অনেক তথ্যবহুল আর কি। শুরুতেই পাঠ পরিচিতি অংশটুকু পড়তে হবে। দেখো এখানে পাঠ পরিচিত অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল অদৃশ্য লোকের লোক গ্রন্থের অন্তর্গত এই নিম গাছ, এই গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত এটা আছে? এই গল্পের সংক্ষিপ্ত অবয়ব মানে কাঠামো আর কি, অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল, খুঁজে পাওয়া যায় না। এবং এই গল্পটি হচ্ছে একটা প্রতীকী গল্প। নিম গাছ প্রকাশ্যে বলা হয়েছে, কিন্তু এর আড়ালে রয়েছে গৃহবধূ, অর্থাৎ নিম গাছের যে কাহিনী সেটা গৃহবধূ কিন্তু তাকে কেন্দ্র করে এটা আবর্তিত হয়েছে আর কি। নিম গাছের বর্ণনায় এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক, বাহ্যিক মানে বাইরে, বাইরে বোঝায়, উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে।
কবিরাজ তার চিকিৎসার কাজে ব্যবহার করে। সাধারণ মানুষ প্রাত্যহিক মানে দৈনন্দিন প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্নও নেয় না। একজন কবি একদিন নিম গাছের গৌণ রূপের প্রশংসা করে। কে? কবি, নতুন ধরনের লোক, আমরা একটু পরেই পড়ব। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, এটি প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটি নিম গাছ প্রতীকের সূত্রে বনফল দেখিয়েছেন নারীর যে অপরিসীম আত্মত্যাগ সংসারে, সেটি নারীর যে মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় এই গল্পটি। আমরা মূল এরপর হচ্ছে কবি পরিচিতিটা পড়ব। এটা তোমাদের এমসিকিউ বা ক নম্বরে আসবে যে প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। বনফুল পূর্ণিয়া সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং হাজারিবাগ সেন্ট কলম্বার্স কলেজ থেকে আইএস এবং পাটনা মেডিকেল কলেজ থেকে ইত্যাদি ইত্যাদি। এরপরে 1918 খ্রিস্টাব্দে এটা একটু দেখবা যে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে। তাহলে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা বা প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে। এরপর তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে বনফুলের গল্প, এটা দেখবা। আর তার হচ্ছে উপন্যাস তৃণখণ্ড, তৃণখণ্ড এটা হচ্ছে তা বনফুলের উপন্যাস। দ্বৈরথ, এটা আসতে পারে পরীক্ষায়। জঙ্গম, আর তিনি হচ্ছে পদ্মভূষণ উপাধি লাভ করেন। কোন উপাধি? বনফুল, যার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ, এটি 100% দিয়ে রাখছি। এবং এইখানে দেখো তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন এবং 1979 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। কোথায়? কলকাতায়। এবার মূল অংশটুকু। কেউ নিম গাছ, এটা হচ্ছে শুরুতে দেখো প্রতীকী গল্প, এবং এর প্রতীকী অর্থ হচ্ছে দেখো গৃহবধূ লক্ষ্মী বউকে বুঝিয়েছে। নিম গাছের সাথে তুলনা করা হয়েছে লক্ষ্মী বউটার জীবন। নিম গাছের সাথে তুলনা করা হয়েছে কার? লক্ষ্মী বউটির জীবন। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, মানে নিম গাছের যে বাকল, যে ছাল, সেটা কেউ গাছ থেকে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। শিলে পিষা মানে শিলপাটায় বাটা, অর্থাৎ এখানে শিলপাটায় বাটছে, আর এখানে এই শিলপাটা বাটা দ্বারা গৃহবধূর নির্যাতনকে তুলে ধরা হয়েছে। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ। কোন রোগের? চর্মরোগের। অব্যর্থ মানে যা বিফলে যায় না, মানে এখানে নিম গাছের উপকারিতাকে বোঝানো হয়েছে। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই খায়। কিংবা, এই কিংবাটা এখানে কয়রস্যি যে অনুস্বার বয়াগার, কিংবা এটা, কিংবা ভেজে বেগুন সহযোগে, মানে বেগুনের সাথে ভেজেও অনেকে খায়। যকৃতের পক্ষেও ভারী উপকারী। কোন রোগে? যকৃতের পক্ষে। কচি ডালগুলো ভেঙ্গে চিবই কত লোক, মানে যে মিসওয়াক করে। দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। তাহলে এই যে দেখো, কারা প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজরা। কবিরাজ কাকে বলা হয়? যিনি গাছগাছালি পরিশোধন করে মানুষের জন্য, রোগের জন্য ঔষধ তৈরি করেন আর কি। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। কেন? কারা খুশি হয়? বিজ্ঞরা। কারণ নিম গাছ হচ্ছে পরিবেশ বান্ধব, এই জন্য বলে নিমের হাওয়া ভালো, মানে নিম গাছ থেকে যে ওই দিক থেকে যে বাতাসটা আসে সেই হাওয়াটা ভালো। থাক, কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। কাটে না বা যত্নও করে না। যেমন বাড়ির গৃহবধূ অনেক যত্ন ছাড়াই সারাদিন মানে কাজকর্ম করতেই থাকে, ওইভাবে মূল্যায়ন হয় না আর কি, তার মূল্যায়িত হয় না। আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, অর্থাৎ শান মানে কি? ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো, চারিপাশটা বাঁধিয়ে দেয়। সে আর এক আবর্জনা, মানে তার চারিপাশে যে বেঁধে দিচ্ছে সে আর এক ধরনের আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। এই নতুন ধরনের লোক মানে কি? সে ছিল সুন্দরের পূজারী, এবং এই নতুন ধরনের লোকই হচ্ছে কবি। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডালও ভাঙলে না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরাই বা কি বাহার। এক ঝাঁক, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে। এক ঝাঁক নক্ষত্র, উচ্চারণটা হবে নক্ষত্র, নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, মানে নীল আকাশ থেকে সবুজ সায়রে, সাগরে নেমে এসেছে, অর্থাৎ নিমের পাতাকে বুঝিয়েছে। এমসিকিউতে আসবে এটা। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, তিনি কে ছিল? কবি।
নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড়ে অনেক দূর চলে গেছে, অর্থাৎ এটা দ্বারা যেহেতু লক্ষ্মী বউ অর্থাৎ সাংসারিক বন্ধনকে বোঝানো হয়েছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা, অর্থাৎ এটা প্রতীকী গল্প, গৃহবধূ সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ নিম গাছে যে শিল পাটায় বাকল সিদ্ধ করছে, তবে পাতা বাড়ছে, অর্থাৎ এগুলো দ্বারা গৃহবধূর যে নির্যাতন সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শব্দার্থ টিকা দেখো, শাল শব্দের অর্থ বাকল, এখানে নিম গাছের বাকল। শিলে পয়সা মানে কি, শিল পাটায় বাটা। অব্যর্থ মানে যা বিফল হবে না, এটা গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো তো বলেছি। এবার দেখো বাকি অংশটুকু, গল্পের মূল ভাবটা লাগবে। নিম গাছ যত্নহীনভাবে বাড়ির পিছনে আবর্জনার স্তূপে বেড়ে উঠেছে। এ গাছের ছাল পাতা ডাল সবই উপকারী। নিমের হাওয়া স্বাস্থ্যকর। নানা রকম কবিরাজি ঔষধ তৈরিতে নিমের জুড়ি নাই, মানে শেষ নাই। তবু কেউ যত্ন নেয় না এ গাছের। একদিন এক কবি এসে এ গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। গাছের ইচ্ছা হয় অকৃত্রিম এ বন্ধুর সঙ্গে চলে যেতে, কিন্তু ততদিনে মাটির অনেক গভীরে চলে গেছে তার শিকড়, মানে পারিবারিক বা সাংসারিক যে বন্ধন। গাছটির এ বাস্তবতার সঙ্গে মিলে যায় সংসারের জালে আবদ্ধ একটি লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা। নিম গাছ যেমন নানা উপকারে আসে অথচ কেউ এর যত্ন নেয় না, ঠিক তেমনই ভাবে আমাদের এই যে গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউটা একই দশা। সহমর্মী মানুষের আহ্বানে সাড়া দেওয়ার তার পক্ষে অসম্ভব, অর্থাৎ সে যদিও চলে যেতে চায় তাও যেতে পারবে না। এই নিম গাছ এইটা পড়ার পর আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো, বা আমাদের যে উদ্দীপকগুলো আসবে এটা কোন কেন্দ্রিক থাকবে। দেখো, নিম গাছের নিঃস্বার্থ উপকারী দিক সম্পর্কে ধারণা, নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গির নমুনা, বাংলার গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা, আর নিম গাছরূপী লক্ষ্মী বউয়ের প্রতি কবির মুগ্ধতা স্বরূপ, এই কেন্দ্রিকই উদ্দীপকগুলো থাকবে। খুঁটিনাটি তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এটা আসবে পরীক্ষায়। বনফুলের প্রকৃত নাম কি, সেটা বলাই চাঁদ মুখোপাধ্যায়। বানানটা দেখো, চন্দ্রবিন্দু আছে, মুখোপাধ্যায় এখানে জফলা আছে, খেয়াল করবা, কারণ ক নম্বর ভুল গেলেই ভুল, যেন ভুল না যায়। নিম গাছ গল্পটি বনফুলের অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত এবং এই গাছের বিভিন্ন উপকারী কথা বলা হয়েছে। নিম গাছ মূলত একটি প্রতীকী গল্প। নিম গাছের সংসারে নারীর অবদান, অবস্থান ও অবহেলার দিক বর্ণনা করা হয়েছে। নিম গাছের কচি ডাল দাঁত মাজার জন্য উপকারী। নিম গাছ বাড়ির পাশে গজালে কারা খুশি হয়, বিজ্ঞরা, কারণ নিম গাছ হচ্ছে পরিবেশ বান্ধব। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে, এখানে আবর্জনা বলতে গৃহবধূর ক্ষেত্রে পারিবারিক অবহেলা প্রতীকী অর্থ প্রকাশ করেছে। নিম গাছ গল্পে এটি হচ্ছে সর্বংসহা নারীর প্রতীক, মানে সবকিছু হারানো এই অর্থ বোঝায়। বাহুল্য, এটা হচ্ছে বনফুলের গল্পগ্রন্থ। আর হচ্ছে বনফুল পদ্মভূষণ উপাধি লাভ করে, কোন উপাধি, পদ্মভূষণ, এবং বানানটা দেখো এখানে ভয় দীর্ঘকার। জ্ঞানমূলকগুলো দেখো, এটা তো আসবেই পরীক্ষায়, বলাই চাঁদ মুখোপাধ্যায়, 1000% দিলেও কম হয়ে যাবে, এতটাই গুরুত্বপূর্ণ এটা। বনফুল রচিত দূরবীন, এটা কি জাতীয় রচনা, এটা হচ্ছে একটা গল্প গ্রন্থ, দূরবীন। কোন গাছের ছাল ও পাতা চর্মরোগের মহা ঔষধ, নিম গাছের। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ, কবিরাজরা। নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটি কি, এটা শেষ লাইনটা, অর্থাৎ ওদের বাড়ির কর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা, মানে এই হাল। অব্যর্থ ক নম্বরে আসতে পারে এটা, যা বিফল হবে না। নিম গাছ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্গত, সেটা হচ্ছে দেখো, এটি হচ্ছে অদৃশ্য লোক। নিম গাছ গল্পটি কি ধরনের গল্প, এটি হচ্ছে একটা প্রতীকী গল্প। কি গল্প, প্রতীকী গল্প, অনুধাবনমূলক। চর্মরোগের অব্যর্থ মহৌষধ বলতে কি বুঝিয়েছে, অর্থাৎ চর্মরোগের অব্যর্থ মহৌষধ বলতে বুঝিয়েছে নিম গাছের পাতার যে ঔষধি গুণাগুণ সেটাকে। এটা দুই একবার পড়বা আর কি। কবিরাজেরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন, বুঝিয়ে লেখো। অর্থাৎ কবিরাজদের চিকিৎসার কাজে, যারা হচ্ছে গাছগাছালি পরিশোধন করে মানুষের রোগের ঔষধ তৈরি করে, তাদেরকে কবিরাজ বলে। এই কবিরাজদের চিকিৎসার কাজে নিম গাছ নানাভাবে ব্যবহৃত হয় বলে তারা এ গাছের কি করে, প্রশংসায় পঞ্চমুখ, মানে সবকিছু ব্যবহার করা যায় নিম গাছে। নিম গাছ গল্প অনুসারে নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন,
কারণ নিমের হাওয়া ভালো এবং এটি হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব। আর বাকিটা পড়বে নিজেরা। নিমের হাওয়া ভালো থাক কেন না বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ নিম গাছের বহুবিধ মানে নানাবিধ উপকারের কথা বিবেচনা করে বিজ্ঞরা এই গাছ কাটতে বারণ করেছে, নিষেধ করেছে, মানা করেছে। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, এ কথা দ্বারা কি বুঝিয়েছে? খেয়াল করো, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, এ কথা দ্বারা লেখক নিম গাছের নানা উপকারের দিকটি বুঝিয়েছে। অর্থাৎ নিম গাছের পাতা, ডাল, ছাল সবকিছুই মানুষের উপকারে লাগে। নিমের ছাল মানুষ ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করে। এই ছাল পানিতে সিদ্ধ করলে যে রস বের হয়, সেই রস মিশ্রিত পানি ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এতে পেটের যাবতীয় পীড়ার উপশম হয়, মানে কমে যায়। এ কারণে মানুষ নিম গাছের ছাল সিদ্ধ করে। তারপরে দেখো, অর্থাৎ এই জন্য এর অনেক উপকারিতা রয়েছে, সেটাই বুঝিয়েছে এখানে। নতুন লোকটা মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে রইল কেন? কারণ নিম গাছের যে নান্দনিক সৌন্দর্য উপলব্ধি করেই লোকটি মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল। নতুন লোকটি আসলে সৌন্দর্যের পূজারী ছিল। কিসের পূজারী ছিল? সৌন্দর্যের পূজারী। এবং এই নতুন লোকটা হচ্ছে কবি। কে ছিল? কবি ছিল। নিম গাছটি কেন নতুন লোকটার সাথে চলে যেতে চাইলো? অর্থাৎ কবির প্রশংসা নিম গাছে ভালো লাগে বলে সে তার সঙ্গে চলে যেতে চাইলো, কবির প্রশংসায় আর কি। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বলতে বুঝিয়েছে, অর্থাৎ প্রতীকী অর্থে লক্ষ্মী বউটি সংসারের যে কর্তব্য বা সাংসারিক বন্ধন বা পারিবারিক বন্ধন মায়ে জড়িয়ে গেছে, এই জন্য সে হচ্ছে ওই নতুন লোকটির সাথে যেতে পারছে না। অর্থাৎ এই মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, প্রতীকী অর্থে লক্ষ্মী বউটা যে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে সেটাকে বোঝানো হয়েছে আর কি। এরপরে দেখো বহু নির্বাচনীগুলো। নিম গাছের কচি পাতাগুলো খেলে কি লাভ হয়? এখানে হচ্ছে যকৃতের উপকার করে। যকৃতের কি করে? উপকার করে। বাকিগুলো মনে হচ্ছে উত্তর হবে আর কি। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ লাইনটি দ্বারা কি বোঝায়? এটা দ্বারা হচ্ছে নিম গাছের উপকারী এই অর্থকে বুঝিয়েছে। নিম গাছ গল্পের মূল ভাব কি? এটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে অবদান সত্ত্বেও নারীর অবমূল্যায়ন, অর্থাৎ এখানে দ্বারা বুঝিয়েছি নিম গাছ গল্পের মূল ভাব। বাকিগুলো মনে হচ্ছে উত্তর হবে, কিন্তু যেহেতু এটা প্রতীকী গল্প, অর্থাৎ তার যে অবদান সত্ত্বেও তারা যে নারীর অবমূল্যায়ন হয় এটাকে বুঝিয়েছে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে, মানে আকাশ থেকে সাগরে নেমে এসেছে এমন। এই যে এখানে নক্ষত্র বলতে কি বুঝিয়েছে? নিম গাছে যে ফুলের বাহার, নিম গাছে যে ফুলের বাহার তাকে বোঝানো হয়েছে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে, এখানে সবুজ সাগর বলতে কি বুঝিয়েছে? অর্থাৎ নিম পাতাকে। কাকে? নিম পাতা। নিম গাছ গল্পে শিকড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ পারিবারিক যে বন্ধন, সেটি পারিবারিক বন্ধন। নিম গাছ কোন ধরনের রচনা? এটা হচ্ছে প্রতীকী গল্প। কি গল্প? প্রতীকী গল্প। বনফুলের প্রকৃত নাম কি? সেটা বলাই চাঁদ মুখোপাধ্যায় হবে। কি হবে? বলাই চাঁদ মুখোপাধ্যায়। অর্থাৎ 8-এর হচ্ছে দেখো গ হবে, বাকিগুলো দেখো এটা তো চন্দ্রবিন্দু না, এটা আলাদা, একসঙ্গে হবে। নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে, নিম গাছ সম্পর্কে এই উক্তিটি কে করেছিল? কবি করেছিল, কবি। পরেরটা দেখো, নদী কভু মানে নদী কখনো পান নাহি করে নিজ জল। নদী কখনো নিজের পানি নিজে মানে হচ্ছে পান করে না। তরুগণ মানে গাছ, তরুগণ নাহি খায় নিজ ফল, মানে গাছ কখনো নিজের ফল খায় না। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, মানে গাভী গরু কখনো নিজের দুধ পান করে না। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, মানে কাষ্ঠ মানে কাঠ আগুনে পুড়ে অন্যকে অন্নদান করে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি কেউই নিজের ফল ভোগ করে না, মানে অন্যকে সবসময় উপকার করে আর কি, এটা। অর্থাৎ উদ্দীপকের চিত্রায়িত, অর্থাৎ এই অংশগুলো ভাবনার সাথে নিচের কোনটির বিষয়বস্তু একই ভাবনার প্রতিরূপ? এটা হবে নিম গাছ। অব্যর্থ শব্দের অর্থ কি? যা হচ্ছে বিফল হবে না, যা বিফল হবে না। নিম গাছের ছাল পাতা কোন রোগের মহাঔষধ? চর্মরোগের। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? সেটা হচ্ছে দেখো এই যে
বিজ্ঞ, এখানে আছে কবিরাজরা। কবিরাজরা সৃজনশীল প্রশ্ন দেখো, কলি ও নিপুণের 6 বছরের সংসারে 2টি ফুটফুটে সন্তান রয়েছে। নিপুণের মা বাবা বৃদ্ধ হওয়ায় কলি নিজের মা বাবার মতো সেবা যত্ন দিয়ে তাদের আগলে রেখেছে। নিপুণ একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করে, সংসারের প্রতি মন দেওয়ার সময় নেই তার, অর্থাৎ নিপুণের। কলি সন্তানদের স্কুলে আনা নেওয়া, রান্নাবান্না, বাজার করা সহ সংসারের যাবতীয় কাজ করে থাকে, কিন্তু সামান্য ছোটখাটো বিষয় নিয়ে নিপুণ কলির সাথে কলহ মানে ঝগড়া ফ্যাসাদ বাঁধে আর কি। সে কলিকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে কলি নিপুণের শত লাঞ্ছনা সহ্য করে, যেমনটা আমরা নিম গাছ গল্পে দেখতে পেয়েছি। বনফুলের প্রকৃত নাম কি? নিমের হাওয়া ভালো, থাক কেটো না। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ তারপরে দেখো, উদ্দীপকে নিপুণের আচরণের সাথে নিম গাছ গল্পের কোন দিকে সাদৃশ্য রয়েছে? এমন প্রশ্ন আসবে তোমাদের। সাদৃশ্য মানে হচ্ছে মিল, কোন দিকে মিল আছে? উদ্দীপকের কলি যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি, নিমগাছ গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে উত্তরগুলো দেখো, প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ কিন্তু একসঙ্গে হবে, আলাদা না, এবং চন্দ্রবিন্দু হবে। মুখোপাধ্যায়ে এখানে ধয়ের সঙ্গে জ ফেলা হবে। নিমের হাওয়া ভালো, কেটো না, এটা আগেও পড়েছি, অর্থাৎ নিম গাছের বহুবিধ উপকারিতার কথা এখানে বলা হয়েছে। গ নম্বরে বলেছে উদ্দীপকে নিপুণের আচরণের সাথে নিম গাছ গল্পের কোন দিকে সাদৃশ্য? নিপুণ, অর্থাৎ উদ্দীপকে নিপুণের আচরণের সাথে নিম গাছ গল্পের গৃহবধূর প্রতি সকলের যে অবহেলার দিকটা, সেই দিকটা মিল আছে। সাদৃশ্য মানে মিল। 2 নম্বর, এখানে মূল ভাব দিবে যে নিম গাছ একটি প্রতীকী গল্প, আমি কিন্তু মূল ভাব এখানে দিয়ে রেখেছি। এই গল্পে উপকারী নিম গাছের প্রতি সর্বসাধারণের অবহেলার প্রদর্শনের মধ্য দিয়ে সংসারে গৃহবধূর অবদান এবং যে তাকে উপেক্ষিত হয় সে বিষয়টি ফুটে উঠেছে। এই যে দেখো, তাৎপর্যমণ্ডিত এমন শব্দ যদি তুমি ব্যবহার করতে পারো লেখার মধ্যে, তাহলে তুমি মার্ক একটু বেশিই পাবা অন্যদের থেকে। সংসারের সবাই গৃহবধূটির সেবা যত্ন পেলেও কেউ তার কথা তেমন ভাবে না। তাছাড়া সংসারে বেড়াজালে আবদ্ধ হওয়ার কারণে সে নিজেও নিজের কথা ভাবার অবকাশ পায় না। 3 নম্বর, সেটা কি করবা তুমি? উদ্দীপক প্লাস নিম গাছ গল্পটি ফুটিয়ে তুলবা। ঘ নম্বর, উদ্দীপকের কলি যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি, এটা দ্বারা কি বুঝিয়েছে? অর্থাৎ দেখো, গৃহবধূ হিসেবে নিঃশর্ত, মানে তার কোনো শর্ত থাকে না, নিঃশর্ত ভাবে সংসারের দায়িত্ব পালনের দিক থেকে উদ্দীপকের কলি চিরত বাঙালির প্রতিচ্ছবি। 2 নম্বর মূল ভাব, মূল কথা দিবে। 3 নম্বর হচ্ছে উদ্দীপক প্লাস হচ্ছে গল্প। 4 নম্বরে তোমার একটা মন্তব্য ফুটিয়ে তুলবে। আরেকটা হচ্ছে উদ্দীপক আছে, দেখো, তরুতলে বসি প্রান্ত শ্রান্তি করে দূর, মানে তরুতলে গাছের ছায়ায় মানে পথিক বসে তার ক্লান্তিটা দূর করে। ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, মানে ফল গ্রহণের পর অনেক আনন্দ পায় খাওয়ার পর। বিদায়কালে হাতে ডাল ভেঙে নিয়ে যায়, লয় তবু অকাতর কিছু কিছু নাই কয়। তাহলে দেখো, গরমে অনেক গরম চারিদিকে, গাছের ছায়ার নিচে বসছে, ক্লান্তি দূর করছে, ফল খাচ্ছে, এবং যাওয়ার সময় যে গাছের নিচে ছায়া আশ্রয় নিল সেই গাছের ডালই ভেঙে নিয়ে যায়। এটা একটা উদ্দীপক। আর একটা, নদী নাহি কভু নাহি করে নিজ জল, যেটা একটু আগে বললাম আর কি, ওইটাই এমসিকিউতে ছিল। কবিরাজকে নিম গাছ গল্পে, নিম গাছটি কেন কবির সাথে চলে যেতে ইচ্ছে করলো? উদ্দীপকে 1-এর সাথে নিম গাছ গল্পের সাদৃশ্য কি আছে? আর উদ্দীপকে 2 সমগ্র ভাবকে তুলে ধরেছে কি সেটা? অর্থাৎ কবিরাজ বনফুল রচিত নিম গাছ গল্পে বর্ণিত যিনি গাছগাছালি পরিশোধন করে মানুষের বা মনুষ্য রোগের চিকিৎসা করে, সেটা তারা হচ্ছে কবিরাজ। চলে যেতে কেন ইচ্ছা করলো? অর্থাৎ কবির প্রশংসা নিম গাছ ভালো লাগে বলে, নিম গাছের ভালো লাগে বলে তার সঙ্গে চলে যেতে চাইলো, এটা আগেও পড়ানো হয়েছে। উদ্দীপকের 1 নং-এর সাথে নিম গাছ গল্পের সাদৃশ্য মানে কোন কোন দিকে মিল আছে? অর্থাৎ নিম গাছ গল্পে যে নিম গাছের স্বার্থপর ও নিম গাছটি যে নিঃস্বার্থভাবে পরের উপকারের দিকটির সাথে মিল রয়েছে, অর্থাৎ অন্যকে উপকারের মধ্যে নিজের স্বার্থতা রয়েছে, তার মানে তার যে মূল কাঠামো বা মূল ভিত্তি সেটা রয়েছে, অর্থাৎ নিঃস্বার্থভাবে অন্যকে উপকার করে। ঘ নম্বর, সমগ্র ভাবকে তুলে ধরেছে কিনা? অর্থাৎ কেবল পরোপকারের দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে, অর্থাৎ নিম গাছ গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেনি। আর নিম গাছ এখানে দেখো লক্ষ্মী বউটা, বা এটা একটা প্রতীকী গল্প, এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে গৃহবধূ রয়েছে, তার যে একটা নির্যাতনের চিত্র
সেটা ফুটে উঠেছে, অর্থাৎ এই উদ্দীপকে শুধু পরোপকারের দিকটি ফুটে উঠেছে কিন্তু সমগ্র ভাব তুলে ধরেনি। নদী নাহি কবু নাহি করে নিজ জল, অর্থাৎ নদী কখনো নিজের জল পান করে না। তরুগণ মানে গাছ গাছালি, নাহি খায় নিজ নিজ ফল, গাছ নিজের ফল খায় না। গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, মানে গাভী নিজের দুধ পান করে না। তার কাষ্ঠ দগ্ধ হয়ে মানে কাঠ পুড়ে দেখো অন্যের অন্ন দান করে। স্বর্ণ করে নিজ রূপে অপরের শোভিত বংশী, অর্থাৎ স্বর্ণ অন্যের শোভাবর্ধনের জন্য কি করে শোভিত বংশী করে নিজের স্বরে অপরে মোহিত। শস্য জন্মায় নাহি খায় জলধারে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, অর্থাৎ অন্যের উপকারের মানে পরোপকারের দিকটি এখানে ফুটে উঠেছে। নিম গাছ গল্পে এই পরোপকার ছাড়া আরো বিষয় ফুটে উঠেছে, অর্থাৎ ঘ নম্বর এখানে সমগ্র ভাব তুলে ধরেনি। তোমার মতামত এখানে ফুটে তুলতে হবে যে এই বিষয় ফুটিয়ে উদ্দীপকে ফুটে উঠেছে বা উদ্দীপকে উপস্থিত আছে। বাকি আরো কয়েকটা বিষয় আছে যেটা নিম গাছ গল্পে রয়েছে, সেটা অনুপস্থিত আছে, এটা তুমি লিখে দিবে, এতে শেষে মন্তব্য দিবে। উদ্দীপকে প্রকৃতি নানাবিধ উপাদানের নিঃস্বার্থ উপকারের দিকটি ফুটে উঠেছে। প্রকৃতি এসব উপাদান, যেটা এত সময় বললাম আর কি। অর্থাৎ এই ছিল হচ্ছে আমাদের দুইটা অনেক বড় বড় আজকে, অর্থাৎ আমাটির ভেপু, নিম গাছ। মূল বইকে আগে প্রাধান্য দিয়েছি, তারপর গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ, তারপর জ্ঞানমূলক আলোচনা করেছি, অনুধাবনমূলক। ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পড়বে। বেসিকটা ক্লিয়ার রেখে তুমি এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে করো, শুধু সাজেশনের দিকেই ছুটে যেও না, তোমার বেসিকটা আগে স্ট্রং রাখতে হবে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারবা। আজকে ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং যেগুলো নোট করার দরকার নোট করে একটু পোস্ট করিও।